আলমগীর, ওপারে সংখ্যাগরিষ্ঠ ধর্মের ভিত্তিতে রাজনীতি শক্তিশালী যদি হয়, যদি হয়ে থাকে, এপারে কোনো ধর্মভিত্তিক রাজনীতি শক্তিশালী হবে কিনা, এটা একটা বিষয়। এবং যেটা বলছিলেন যে আওয়ামী লীগের সাথে নাকি বিজেপির মিল, এখানে আপনি কি এইটার সাথে একমত পোষণ করেন কিনা? আর একটা হচ্ছে যে সেই দিক বিবেচনায় পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের খুশি হওয়ার কোনো কারণ দেখেন কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের সাথে বললে কি হবে, একটা করো। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নগুলোর মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি উত্তর দিতে পারেন। কোনটা প্রথম? প্রথম ছিল যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং বিজেপির রাজনৈতিক ধরন একই রকম, প্রায় একই রকম। মানে আমি এটার সাথে মানে একমত হতে পারছি না। আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ করে, বিজেপির রাজনীতি বিজেপি একটা হিন্দুত্ববাদী দল এবং তাদের রাজনীতি হচ্ছে যে সংখ্যালঘু নিয়ে খেলা করা এবং সংখ্যাগরিষ্ঠদেরকে উস্কানো। সেক্ষেত্রে তো আওয়ামী লীগ তো সেটা করে না। আওয়ামী লীগ তো বরং উল্টাটা করেছে। আওয়ামী লীগ বরং এখানে সংখ্যালঘু তোষণ করেছে, যেটা পশ্চিমবঙ্গে মমতা করে। মমতা সেখানে সংখ্যালঘু তোষণ করেছিল, মুসলমানদেরকে তোষণ রাজনীতি সে নিয়েছিল। এবং মুসলমানদের কি তোষণ? এগুলো বোগাস। মুসলমানদের তোষণ হচ্ছে 2011 সালে সে হুজুর যারা মসজিদ মাদার ইয়েতে ছিল তাদেরকে 2000 টাকা করে ভাতা দিয়েছে। এছাড়া এলিট ইমামদের বা ওই আর এলিট মুসলমান যারা আছে তারা কিছু সুবিধা পেয়েছে। ঠিক একই, কিন্তু সংখ্যালঘু মুসলমানদের কোনো জীবন মানের খুব উন্নতি হয় নাই তার শাসনে। সেখানে চাকরি বাকরি যা কিছু বলেন সে একই রকম আছে। একই রকম শোষণ যেভাবে চলে ভারতে, হোল ইন্ডিয়াতে মুসলিমরা যেভাবে নির্যাতিত, লোক দেখানো ছিল। এই জায়গায় এই কাজটা কি আওয়ামী লীগও করতো? এখানেও তাই। এখানেও সংখ্যালঘু যারা আছে একেবারে মানে তৃণমূলে যে সংখ্যালঘু যারা আছে তারা, আওয়ামী লীগ তো বলে যে সংখ্যালঘুদের প্রোটেকশন দিয়েছে, তাই না? কিন্তু তৃণমূলের, আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে তৃণমূলের হিন্দুরা এটার কোনো ইয়ে পায় না, এটার কোনো ইয়ে পায় না, সুযোগ সুবিধা পায় না। এটাও ঠিক এলিট হিন্দু যারা আছে এখানে তারা সেটাই দখল করে। বাট দুইজনই কিন্তু একই ঘটনা ঘটেছে। শেখ হাসিনা যেমন হিন্দু তোষণ রাজনীতি করে বা সংখ্যালঘু তোষণ রাজনীতি করেছে এখানে, মমতাও ঠিক সেখানে মুসলিম তোষণ রাজনীতি করেছে। এটা তাদের ভোটের জন্যই করেছে, এটা অন্য কিছুই না। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন ছিল যে বিজেপির উত্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের খুশি হওয়ার কোনো কারণ আছে বলে মনে করেন? আওয়ামী লীগ নেতাদের খুশি হওয়ার কারণে, বেজার হওয়ার কারণে, কারণ আওয়ামী লীগ নেতারা যখন দেশ ছেড়ে চলে গিয়েছিল, ওইখানে যারা ওইখানে আশ্রয় নিয়েছে তারা তো মমতার শাসনেই ছিল, সেখানে তাদের চলাফেরাতে কোনো অসুবিধা হয় নাই। এখন যারা শুভেন্দু আসলো, আপনি বলতেছেন তাদের সাথে আরো খুশি হওয়ার কথা, তো তাতেও তো তাদের কোনো অসুবিধা নাই। তো আগে যখন অসুবিধা হয় না, এখনো অসুবিধা হবে না। সবকিছু তো নির্ভর করছে সেন্ট্রালের উপর। সেন্ট্রাল গভর্নমেন্ট আওয়ামী লীগকে কিভাবে ট্রিট করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে শেখ হাসিনাকে অতিথির মর্যাদায় রেখেছেন সেখানে, এবং তার প্রোটেকশন দিচ্ছেন, এবং তার বাংলাদেশের অনুরোধকে কোনো থোড়াই কেয়ার করে না যে আমরা দিব কি দেব না। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার তো বহুবার বলছে, তাই না? এগুলোর কোনো পাত্তাই দিচ্ছে না বা দেবেও না। তো সেই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী সেখানে আছে, তারা কোন মানে পানিতে পড়ে গেছে যে এখন এই আসলে তাদের অসুবিধা হয়ে যাবে কিংবা এই আসলে তাদের সুবিধা হয়ে যাবে, একই তো জিনিস। আচ্ছা, আমার কাছে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওখানে কি হবে সেটাতে কিছু আসে যায় না। আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে ইন্ডিয়ার বা কলকাতার যে বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বাড়বে কি কমবে। আমরা বিগত সময় দেখেছি সোশ্যাল মিডিয়া একটা দেশের নাগরিকরা আরেকটা দেশের নাগরিকদের তীব্র আক্রমণ করছে। ওইখানকার পশ্চিমবঙ্গের লোকজন বাংলাদেশিদের আক্রমণ করে, বাংলাদেশিরা ওই দেশকে আক্রমণ করে। এইটাই চলেছিল দীর্ঘদিন ধরে। এবং ওরা মনে করতো যে বাংলাদেশ হচ্ছে, এই বাংলাদেশি লোকেরা হচ্ছে মমতার পার্টি, সেই জন্য এখানে হিন্দুরা ক্ষমতায় আসতে ওইখানে বাধা দিচ্ছে। এই সমস্ত প্রপাগান্ডা দীর্ঘদিন চলেছে। এখন সেই সমস্ত প্রপাগান্ডাও কমে যাবে। আপনি আরেকটা কোশ্চেন করেছিলেন, সেখানে হিন্দুত্ববাদী একটা সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে বাংলাদেশে তার প্রতিক্রিয়া হবে কিনা বাংলাদেশের রাজনীতিতে, সেটাও রতন ভাই খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন। আমি মনে করছি যে সেটা নির্ভর করছে এই হিন্দু মুসলিম কার্ড বা সংখ্যালঘুদের প্রোটেকশনের ব্যাপারে শুভেন্দুর যে সম্ভাব্য সরকার কি পদক্ষেপ নেয় তার উপরে।
তারা যদি সেখানে এটাকে জিয়ে রাখে এবং ক্ষমতায় যাওয়ার পরেও মুসলিমদের উপর নির্যাতন করে, স্বাভাবিকভাবে এখানে বাংলাদেশের মৌলবাদী দলগুলো যারা আছে তারা এটার ফায়দা নেবে এবং তারা লাভবান হবে। আচ্ছা, আমরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট যখন দেখলাম, টপিকটা ছিল, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, টপিকটা ছিল এরকম যে বাংলাদেশের মুসলিমরা এখানে এসে হাসপাতালের সেবা নিয়ে সুস্থ হয়ে ফেরত যাবে, সেটা আর করতে দেওয়া হবে না। এবং তার পরবর্তীতে তার নিচে যে কমেন্ট, সেটা দেখে ওটাই তো বললাম আমি, এই যে কমেন্ট পাল্টা কমেন্ট, আপনি কি কমেন্ট ওখানে আছে আমি জানি তো, আমরা না গেলে তোদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। না, সেটা তো বাংলাদেশিদের কমেন্ট, কিন্তু ওই দেশি যারা তারা সবাই এই ব্যাখ্যার প্রতি যেইভাবে সমর্থন দিয়ে যেইভাবে কথা বলে যাচ্ছিলেন ও বাংলাদেশিদেরকে গালিগালাজ করছিলেন, সেটা দেশের সাধারণ মানুষ সেই জায়গাগুলোকে এই তিক্ততা কি আরো আমি মনে করি না এই তিক্ততা বাড়বে। কারণ হচ্ছে যে গত 2 বছর পশ্চিমবঙ্গ ভালো একটা রেজাল্ট পেয়ে গেছে। বাংলাদেশিরা যখন ওইখানে যাওয়া বন্ধ করেছে, পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্যের কি হাল হয়েছে, পশ্চিমবঙ্গের হসপিটালের কি অবস্থা হয়েছে, বাইরের যে হসপিটাল, মাদ্রাজ কেন্দ্রিক যে হসপিটালগুলো আছে তাদের কি অবস্থা হয়েছে। সো ভারত সরকার এটা খুব ভালো করে ওয়াকিবহাল। ভারত সরকার এটা ওয়াকিবহাল বলেই আবার ভিসা প্রসেসটা নর্মাল করে ফেলছে এবং নর্মাল করতে যাচ্ছে। আপনি তো জানেন এর মধ্যে পূর্ণ মাত্রায় 2 দেশ তাদের নাগরিকদের ভিসা দেবে। তো এগুলা যখন এক্সপিডাইট হবে, চলবে, এগুলো কোনো বিষয় না, কারণ এটা ব্যবসা। ওই যেই লোক ওইখানে মন্তব্য করেছে সে তো ব্যবসায়ী না, সে তো তার মতো করে বলে গেছে। কিন্তু যে হসপিটাল চালায়, যে বিনিয়োগ করেছে, যে ডাক্তার ওইখানে আছে, যে ডাক্তার বাংলাদেশি রোগীদের জন্য বসে আছে, তার তো ব্যবসা চলছে না। গত 2 বছরে তো তারা সেই শিক্ষা পেয়ে গেছে। এবং শুধু তাই না, শুধু ডাক্তারি ক্ষেত্র না, ট্যুরিজম ক্ষেত্র একই অবস্থা, সেখানেও ধস নেমেছে। বাংলাদেশি টুরিস্ট হচ্ছে ইন্ডিয়াতে নাম্বার 1, এরপর বোধহয় আমেরিকা। তো তাহলে বাংলাদেশি টুরিস্ট যখন, বাংলাদেশি টুরিস্ট নাম্বার 1 জানি না আর কি, জানেন নাম্বার 1 বা 2 দুটার একটা হয় যুক্তরাষ্ট্র, তার হয় বাংলাদেশ। বাংলাদেশ হওয়ার সম্ভাবনা বেশি আমার অতীতের রেকর্ড অনুযায়ী। আচ্ছা, তো সেই জায়গায় এটা যদি ধস নামে তাহলে তাদের ক্ষতি না। একটু শুধু অ্যাড করতে চাই যে এটা একটু ভুল বোঝাবুঝি আমাদের অবকাশ থাকবে যে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বিজেপির মিল। আমি মনে করি যে ক্ষমতায় ইন্ডিয়াতে কে আছে তাতে কিচ্ছু আসে যায় না, কি একটা গ্রুপ না, কারণ করেছিল ক্ষমতায় বিজেপি থাকুক, ক্ষমতায় কংগ্রেস থাকুক, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আছে। বরং নীতিগত আদর্শগত দিক থেকে যদি চিন্তা করি তাহলে কংগ্রেসের সাথে বরং আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল, ভালো। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রশ্নে ওরা কোন দল ক্ষমতায় আছে সেটাতে কিছু আসে যায় না। যখন শেখ হাসিনাকে যখন ওয়েলকাম করেছে তখন সরকারি দল বিরোধী দল একসঙ্গেই তো করেছে। আপনি কি দেখেছেন যে কংগ্রেস বলছে না শেখ হাসিনা অন্য দেশে থাকুক? কংগ্রেসে তো আরো আগ বাড়িয়ে এসেছে এবং কংগ্রেসের সাথে তাদের শেখ হাসিনার সম্পর্ক আরো দীর্ঘ। এবং কংগ্রেস ক্ষমতায় থাকতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যে ইন্দিরা গান্ধী। সো তার মানে হচ্ছে এখানে কোনো কোন দল তাদের প্রয়োজন হচ্ছে না, এটা যে দলই থাকুক ইন্ডিয়ায় সেখানে আওয়ামী লীগের সাথে সম্পর্ক তাদের ভালো। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই আজকে। এখানে আমি জি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এই জঙ্গি নাটক বলেন, হিন্দু নিধন প্রক্রিয়ার মধ্যে যেসব নাটক করেছে আর কি, পার্শ্ববর্তী দেশকে একেবারে খুশি করার জন্য, মানে সস্তা, এবং এটা মানে এটাকে বলে ষড়যন্ত্র। এটা হলো কূটকৌশলের মাধ্যমে ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে যে মনি হওয়ার যে একটা, মানে ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে বাংলাদেশের ক্ষমতায় থাকতে হবে, এই যে একটা মনোবৃত্তি ছিল। এই যে দেখেন ইউনিট সরকার আসার পর ইসকন দিয়ে বাংলাদেশে কিনা হয়েছে। আপনি কি মনে করেন চিটাগাংয়ের যত র্যালিগুলো দেখেন, যতগুলো জনসমাবেশ হয়েছে, এটা কোথা থেকে হয়েছে? এটা অ্যাকচুয়ালি কি যদি ইসকনের ওই দাবিগুলো যদি যৌক্তিক হতো তাহলে আজকে কোথায় ইসকন? আমার মনে হয় যতগুলো এই জঙ্গি তত্ত্ব যা হয়েছে বাংলাদেশে, এবং এই হিন্দুদের উপর বিএনপি বা জামাতকে ওই আমরা ওই যে ক্ষমতা আসতে তাদেরকে নিধন করে ফেলবো, এখন হিন্দু নিধন করে বাংলাদেশে মুসলমানিত্ব আমাদের কায়েম করতে হবে, এই ধরনের মানসিকতা জাতীয়তাবাদী দল সহ ইসলামিক কোনো দলও সেটা পোষণ করে না। আচ্ছা, আমাদের আলোচনা আর একটা ছোট টপিক আছে, আমরা একটু আনতে চাই। সেটা হচ্ছে আজকে আমি নিউজ পড়ছিলাম যে 17টা শিশু আজকে একদিনে, এটা রেকর্ড, মারা গেছে হামে।
এই যে এর মধ্যে 15 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, অপর 2 শিশু হামে মৃত্যুর বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর তারা নিশ্চিত করেছে। এখন এই যে বিষয়টা এই চলছে এবং গত মাসখানেক ধরে মানে 311টা শিশুর মৃত্যু হলো, 11 জন মানুষের মৃত্যু হলো হাম, আমরা আগের শুনি নাই। এইটা আপনি স্বাস্থ্য বিশেষজ্ঞ না, কিন্তু রাজনৈতিকভাবে আপনি সচেতন, আপনি জানেন যে হাম আমরা ছোটবেলা থেকে টিকা নিয়ে আসতেছি। এই জায়গাটায় আপনি দায়টা কার দেখেন? এটা তো স্পষ্টভাবে পরিসংখ্যান বলছে ডক্টর ইউনূসের সরকার আমলে এটাকে কেনা হয়নি বলে এটা হচ্ছে, এটা তো নতুন কিছু না, এটা তো পরিসংখ্যান বলছে। কারণ গত 2 বছর এবং যে শিশুগুলো মারা গেছে তাদের বয়স যদি আপনি হিসাব করেন তাহলে দেখেন 2 বছর, বেশিরভাগ সিংহভাগ শিশুর বয়স 2 বছর। আমি আজকে একটা বলেছিলাম এক জায়গায় যে আপনি যদি হিসাব করেন, প্রথম আলোর যে অনুসন্ধানী প্রতিবেদন করেছিল যে জুলাইতে কতজন শিশু মারা গিয়েছে, যেটা শিশু বলতে এখানে তারা 18 বছর হিসাব করেছে বয়স পর্যন্ত, সেখানে দেখা গেছে 133 জন শিশু শহীদ হয়েছে। আর অন্যদিকে আন্তর্জাতিক এবং বিশ্লেষণধর্মী অন্যান্য যে রিপোর্টগুলো ছিল সেখানে দেখা গেছে প্রায় 70 জন। আর জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছিল সেখানে এই সংখ্যাটা ছিল 118 জন। আর এই 118 জন 133 জন আমি সর্বোচ্চটাই নিয়ে নিলাম, 133 জন মারা গেছে। আর এই গত কয় মাসে আপনার যে হামের যে প্রাদুর্ভাব দেখা দিল, আপনি বললেন 311 জন শিশু মারা গেল এবং আজকে একটা জন মারা গেল। তাহলে এই দায়িত্ব কে নেবে? ইউনূস যে টিকা কিনে নাই, তার সরকার যে কিনে নাই, সেটা তো এখন স্বাস্থ্য অধিদপ্তর বলেন, আপনাদের রিপোর্ট বলেন, অন্যান্য টেলিভিশনের বলেন, পত্রিকা বলেন, সব রিপোর্টে তো আসছে ডক্টর ইউনূসের এই কথা। তাহলে তাকে সর্বদলীয় প্রোটেকশন দিয়ে কেন রাখা হয়েছে? তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না? শুধু যে জুলাইতে যারা মারা গিয়েছিল তাদের মা বাবা আছে, তাদের মৃত্যুতে শুধু আসমান কেঁপে গিয়েছিল, এই শিশুদের মৃত্যুতে আসমান কাঁপে না? এই শিশুরা তো মায়ের কোলে মৃত্যু হচ্ছে, আর ওই শিশুরা তো রাজপথে গিয়েছিল একটা রাজনৈতিক লড়াই করতে। এটা তো রাজনৈতিক লড়াই নাই। সো রাষ্ট্রের এই দায়িত্ব নিতে হবে, রাষ্ট্র এটা নিশ্চিত করতে হবে এদের মৃত্যুতে দায়ীকে একটা অবিলম্বে একটা কমিটি করতে হবে, একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এটার সাথে কি নূরজাহানের দায়িত্ব, না উনাকে কোনো পাত্তাই দেয় নাই ডক্টর ইউনূস, নাকি সেখানে আরেকজন যে ছিল স্বাস্থ্য সহকারী যে ছিল, উপদেষ্টা ছিল, নামটা মনে পড়ছে না এখন, বোধহয় বঙ্গবন্ধু মেডিকেলে উনি জয়েন করছেন। এই স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন আর কি, বিশেষ সহকারী ছিলেন, তাহলে কার দায়িত্বটা এখানে সেটা নির্ণয় করতে হবে। এবং এই সরকারের উপরে তো দায় চাপতে পারবেন না, কারণ এই সরকার 18 মাস হয় নাই, 2-2.5 মাস হয় না এখনো। এই সরকারকে আমি কিভাবে করব? এই সরকারকে আমরা বলতে পারি যে পর্যাপ্ত টিকা আছে, সে তার ব্যবস্থাপনা ত্রুটি, তাহলে ধরতে পারেন। এটা স্পষ্টভাবে ডক্টর ইউনূসের গাফেলতির জন্য হয়েছে। কারণ এর আগে যে সরকারগুলোকে আপনি যদি ধরেন, শেখ হাসিনা তো টিকা দেওয়ার জন্য বিভিন্ন একটা খ্যাতনামা আন্তর্জাতিক সংগঠন থেকে ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। আপনি বলতে পারেন যে তারাও কম কিনেছিল, বা তো ওই সময়ও যখন শেখ হাসিনা বিজয় নিচ্ছে তখনও এটা সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের তো ছিল না, সাপ্লাইতে তো কখনো সমস্যা হয় না। তারা তো এই ডিসিশন দেয় নাই যে আমরা কিনবো না। ইউনিসেফের টাকা খাওয়ার জন্য 4% বোধহয় ইউনিসেফকে দিতে হয়, সেরকম একটা কথা আসছে। তখন এটা বলছে না, ওরা টাকা নেবে কেন, এই জন্য এটা বন্ধ করে। মোট কথা হচ্ছে ডক্টর ইউনূস যে অর্ডার দিয়ে এটা প্রকিউরমেন্ট বন্ধ করেছে, কেনা বন্ধ করেছে, সেটা প্রমাণিত। তো যেহেতু প্রমাণিত, তাহলে তাকে দায়ী করতে হবে, তাকে জবাবদিহিতে আনতে হবে। আচ্ছা, কামরুজ্জামান রতন যদি এই বিষয়টা নিয়ে বলেন, যে এটাকে মহামারীর কথা বলেছে আজকে, আমরা মহামারী পর্যায়ে, মানে একটা বিস্ময়কর, আজকে যারা বিশেষজ্ঞ কথা বলেছেন 32,000 চিকিৎসা নিয়েছে, এটা তো মহামারী। যে এটা হতে পারে না, যে এরকম একটা অবস্থা, এটার জন্য আপনি কার দায় দেখেন? অ্যাকচুয়ালি প্রথম হলো যে আমার দায়িত্ববোধ এবং সচেতনতা। গত 18 মাস এর আগে আমরা এখন স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করে যেটা শুনলাম, গত 5 বছর কোনো টিকাই কিনা হয়নি। তা আপনি দেখেন, ভাই ভালো বলেছেন, সেটা হলো যদি সরকারের ব্যবস্থাপনার মধ্যে যদি ত্রুটি থাকতো, যদি আমাদের ব্যবস্থাপনার মধ্যে যদি আমরা মানুষের জন্য যত্নবান না হতাম, তাহলে আমরা এটা দোষটা আমাদের উপর আসতো।
আমি যে টিকাটা দেবো ওভারনাইট তো আমি এটা তৈরি করতে পারছি না। তো আমার ব্যবস্থাপনা ঠিক আছে, আমি সাপ্লাই আমার হাতে নেই, আমি এটা সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ করতে পারিনি। তো একটা হলো কি সব আমরা মনে হয় কি না, এখন একটু ফার্সিক্যালি আমি একটা কথা বলি, ফেসিস সরকারকে তাড়াবার জন্য আমরা এত ব্যস্ত হয়েছিলাম, এই যে অনাগত শিশুগুলো যে আসবে বা হামের টিকার জন্য যে আমাদের একটা প্রিকশন থাকতে হবে, আমরা এটা নিতে আমরা ভুলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রের বা যারা দায়িত্বে ছিলেন, এবং 18 মাসের যদি আমি বলি, কারোরই একটা শিশুদের এই বাচ্চাদের প্রতি যদি আমি যত্নবান না হই, আমি রাষ্ট্রের দায়িত্ব নিলাম কেন? এটা খুবই মানে শুনতে, শিশু বাচ্চা যার বাচ্চাটা যায় তার কিন্তু মানে অন্তরের হাহাকারটা কিন্তু সে কিন্তু বোঝে। একটা রাষ্ট্রের মহামারী আকারে যদি এই পর্যায়ে চলে যায় এবং এটা যদি আমরা প্রোটেক্ট না করতে পারি, নিশ্চয়ই আমরা আশা করব আল্লাহ যেন আমাদেরকে এর থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, এবং সরকার যথেষ্ট এই ব্যাপারে মানে কেয়ারফুল এবং চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা ধরুন আমি একটা এলাকায় আছি, আমাদের এই মুন্সিগঞ্জে একটা টিকা পাওয়া যায়নি, সাথে সাথে স্বাস্থ্যমন্ত্রী ওখানে ছুটে গিয়েছেন, ওইখানে স্থানীয় যে প্রশাসন পরবর্তীতে তারা নিজেরা আমরা ফান্ডিং করে আমরা সরকারের জন্য কিন্তু বসে থাকিনি। তো দায়িত্ববোধটা কিন্তু সামাজিকভাবে কিন্তু আপনার দায়িত্ববোধের মধ্যে আপনার এটা যে আমার করণীয়, এই শিশুদের মানে আল্লাহ বাঁচাবার জন্য যে এই শিশুদের জন্য আমাদের পাশে থাকতে হবে, এই সেন্সটা আমাদেরকে নিশ্চয়ই এই সরকারের আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা চাবো যে দ্রুত এই বাচ্চাদেরকে যেন আমরা যেন একটা হামের টিকার মধ্যে দিয়ে তাদেরকে যেন একটা উন্নত একটা চিকিৎসার মধ্যে তাদেরকে যেন বাচ্চা মানে আমরা ব্যবস্থা করতে পারি। যে আমি হামের টিকা নিয়ে হামের জন্য যা হচ্ছে এটা খুবই দুঃখজনক। মানে আমাদের এতগুলো শিশু মারা যাচ্ছে, এটা মানে এটা একটা যুদ্ধাবস্থার মতো, যে এই 300 জনের মতো শিশু মারা গেল। তা হামের ব্যাপারে যেটা হয় যে হামের টিকার ক্ষেত্রে যেটা হয়েছে, ইউনিট সরকারের সময় হামের টিকা বন্ধ ছিল না, কাভারেজ গ্যাপ ছিল। এবং এইটা শুধু ইউনিট সরকারের সময় না, রতন ভাই বলছেন গত 5 বছর ধরে 7 বছর ধরে এই কাভারেজ গ্যাপটা ছিল। তো হামের আউটব্রেকটা সাধারণত মানে একটা লম্বা সময় যদি কিউমুলেটিভ গ্যাপ থাকে তখন সাধারণত এই আউটব্রেকটা হয়। হামের প্রাদুর্ভাবটা মানে প্রতি বছর হয় বা সবসময় হয় এরকম না, লম্বা কিউমুলেটিভ গ্যাপ থাকলে হয়। এবং জনস্বাস্থ্যের আমি যদি জনস্বাস্থ্য এক্সপার্ট না, কিন্তু সেই গ্যাপটা কোন সময় থেকে সেই গ্যাপটা হচ্ছে যে প্রথমত হচ্ছে টিকা, আর দ্বিতীয়ত হচ্ছে যে অপুষ্টিজনিত যদি আমার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে দুটোই হয়েছে, আমার শিশুরা অপুষ্টির কারণে ইমিউন সিস্টেম দুর্বল হয়েছে দীর্ঘ সময়ের অপুষ্টিতে, আর টিকার গ্যাপটা হচ্ছে। এবং হামের টিকা যেহেতু এটা একটা সংক্রামক রোগ, সো এখানে যদি আমার 95% কাভারেজ না থাকে তাহলে হার্ড ইমিউনিটি তৈরি হয় না। সো এই কাভারেজ কম হওয়ার কারণে, আমার কাভারেজ গ্যাপের কারণে মূলত আমার এই যে হার্ড ইমিউনিটি তৈরি হয় নাই, আর এট দ্য সেম টাইম অপুষ্টির কারণে আমার ইমিউন সিস্টেমও দুর্বল হয়েছে। সো এই আউটব্রেকটা একটা দীর্ঘদিনের অবহেলার ফসল। কিন্তু এটাতে এখন যেটা অবহেলা হয়েছে, এটার জন্য কারা দায়ী এটা নিয়ে তদন্ত কমিটি হতে পারে এবং বের করা দরকার আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি সরকারের এখন এটা টপ প্রায়োরিটি হওয়া উচিত। আমরা এতগুলো মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, এটাকে সরকার প্রায়োরিটি দেওয়া উচিত। আমাদের যে এই ইমিউনাইজেশন যে প্রোগ্রামটার আন্ডারে হয়, যে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআই, এই প্রোগ্রামটাকে শক্তিশালী করা, ইমিউনাইজেশন কাভারেজ বাড়ানো। কাভারেজ যদি না বাড়াই তাহলে আরও শিশুরা সংক্রমিত হবে হামে। সো আমার মতে সরকারের এটাকে একদম জরুরি অবস্থার মতো করে বিবেচনা করা উচিত, যেটা আমাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত, আমাদের শিশুদের এখন বাঁচানো। আচ্ছা, এখন কিভাবে বাঁচানো যায় এটা নিয়ে এক্সপার্টদের নিয়ে বসা এইটা উচিত। কি আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট ডেটা বা তথ্য আছে যে এটা কোন সময় থেকে বাংলাদেশে কার কোন আমল থেকে এটা আসলে এই গ্যাপটা হলো, এই কাভারেজ গ্যাপটা? আমার কাছে এই মুহূর্তে কোনো ডেটা নেই, তবে শুধুমাত্র যদি একটা পিরিয়ডের 6 মাসের 18 মাসের গ্যাপ হয় তাহলে হামের এ ধরনের আউটব্রেক হওয়ার কথা না। এই আউটব্রেকটা জনস্বাস্থ্যের এক্সপার্টরা বলেছেন যে এটা একটা লং গ্যাপের, কাভারেজ গ্যাপের কারণে এই প্রাদুর্ভাবটা হয় বা আউটব্রেকটা হয়। আর সাথে যদি ইমিউন সিস্টেম দুর্বল হয় সেটা হয়। তো ইমিউন সিস্টেম, আমাদের বাচ্চাদের অপুষ্টির তো রেকর্ড আছেই আমাদের এখানে, এবং গত কয়েক বছর ধরে যে অর্থনৈতিকভাবে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড ফল করছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, এগুলোর কারণে তো মানুষের খাদ্য সংকটের কারণেও কিন্তু মানুষের অপুষ্টি তৈরি হচ্ছে, বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মায়েরা, গর্ভবতী মায়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে ইমিউন সিস্টেম দুর্বল হয়েছে। সবটা মিলে একসাথে এখন কিউমুলেটিভ একটা প্রভাব পড়ছে। এটা কি একটু বলবেন যে এই যে যতগুলো শিশু মারা গেল, প্রায় সব শিশুই হচ্ছে দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা শিশু, এবং তাদের ক্ষেত্রেই আসলে এই সরকার একটু উদাসীন থাকেন, যেহেতু তাদের হাসপাতালেও, তাদের সরকারি হাসপাতালে যে অবস্থায় থাকে, এরা চিকিৎসা নেয় বারান্দায়, সিট নাই, কি করবে? কিন্তু
এইটা হবার কারণ কি? এই যে আউটব্রাস্টটা যে এই সময়টাই হলো, এখানে আমরা দেখলাম যে সচেতনতার অভাবও এটাকে সাধারণ মানুষেরও কি একটু মানে এই এটা একটু ছিল কিনা, শিথিলতা ছিল কিনা? থাকে টিকা যখন পর্যাপ্ত থাকে না তখন তারা পায় না। আর বড় লোকের ছেলে হয়তো সরকারি প্রতিষ্ঠানে পায় না, এসে অন্য জায়গায় দেবে, তারা তো বিকল্প খুঁজে নেবে। এখানে তো বিকল্প খোঁজার, গরিব তো বিকল্প খুঁজে না। যেহেতু আপনি যেটা আপনার যে পদক্ষেপ নেওয়ার, যেটা টিকা কেনার যথাসময় আপনি সেটা কিনেন নাই। আমি তো উদাহরণ দিলাম আপনাকে, এই 2 বছরের বয়সটা আপনি হিসাব করেন, বয়সটা হিসাব করলে তো দেখা যায় যে তাদের টিকা পাওয়ার কাদের দরকার ছিল এবং কে এই অকর্মটা করেছে। তো এখানে পুষ্টির কথা আসতে পারে, গরিব যেহেতু তার পুষ্টির একটু অভাব থাকতেই পারে, কিন্তু বাংলাদেশ এত অনাহারী রাষ্ট্র ছিল না যে গরিবের ছেলে এত এই অনাহারী রাষ্ট্র ছিল না যে শুধু এই যে পুষ্টির অভাবে তার হয়ে যাচ্ছে। আমার যে মেইন বেসিক জিনিস, টিকা তো পুষ্টির বিষয় না, টিকা তো একটা বেসিক, এটা তো ভ্যাকসিন যদি আপনি না দেন, আপনি যত পুষ্টিকর থাকেন না, তাতে কি হইলো? আপনার ওই নির্দিষ্ট থেকে তো আপনি বাঁচবেন না, নির্দিষ্ট ভাইরাস থেকে তো আপনি বাঁচবেন না। এখানে পুষ্টি অপুষ্টি এগুলো গালগল্প শুধু ইউনুসকে রক্ষা করার জন্য। ইউনুস এটার জন্য দায়ী এবং তার এটা কমিটি করে এই সরকারকে অবশ্যই এটার প্রতিকার করতে হবে, এবং যদি তারা মনে করে যে ইউনুস দায়ী না, সেটাও দেখাই দিতে হবে কিভাবে দায়ী না। আচ্ছা, সঠিক ডেটা নাই আমার কাছে, আমরা যেমন এই প্রসঙ্গে একটু আমি বলি। জি, এই যে পার্লামেন্টটা হলো, মানে আমাদের দীর্ঘদিন, এমন একটা পার্লামেন্টের মেম্বার নাই যে তার স্বাস্থ্য এবং হসপিটাল নিয়ে কথা বলে নাই। একটা কমন ওয়ার্ড, রেফার টু ঢাকা, কেন? এবং ওইখানে তত্ত্বাবধায়ক বলেন, সিভিল সার্জন বলেন, বিশেষ করে ক্লিনিং এর যে ব্যাপারটা, আমি বললাম তো, আমি 7 দিন পর পর আমার মেডিকেল হসপিটালে যাই। আপনি একটা মানুষ যায় সুস্থতার জন্য, কিন্তু হসপিটালের যে পরিবেশ কি হচ্ছে, আমাদের ক্লিনার নেই। তো এই যে ব্যবস্থাটা বিগত দিনে আমার সবচেয়ে বেশি যে ডিজাস্টার, একটা হলো মানুষের ভোটার, মানে এই মানুষের জীবনকে নিয়ে, ধরেন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, ওরা তো এই দেশে চিকিৎসা করতো না, এই প্রান্তিক মানুষের এই চিকিৎসা করতো না, ওরা তো চলে যেত দেশের বাইরে। এখন এই দেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, আসলে ওদের মেলাইন বলে ভোটের তলায় যে আপনার দলের সিনিয়র নেতারা এখনো কিন্তু সিঙ্গাপুরে গিয়ে এই টেস্টটা করেন। আমার তাহলে তো আপনি কি বলতে চাচ্ছেন যে 2 মাসের মধ্যে আমরা মোটা তাজা হয়ে গেছে, আমাদের পকেট ভারী হয়ে গেছে? না, আগে থেকেই এটা সামর্থ্য অনুযায়ী, যদি আমার থাকলে যাবে না কেন? হ্যাঁ, সামর্থ্য থাকলে আমি যাব, যথাযথ চিকিৎসা পাচ্ছি না, আমি যাব না কেন? কিন্তু আমার নেতারা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে, রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নিয়ে মানুষকে অবহেলা করে, মানুষকে চিকিৎসাটা সঠিক ব্যবহার না করিয়ে সে ওই পয়সা মেরে যদি বিদেশে চিকিৎসা করে, তাহলে আপনি ওই ব্যক্তিটা বা আমাকে আপনার দোষ না। রাষ্ট্র একটা ইম্পোজ করতে পারে, যারা দায়িত্বে আছে, যারা মন্ত্রী এমপি, যারা সরকারি খরচে যাবে না, এটা দিতে পারে। আচ্ছা, সরকারি খরচে আপনি চিকিৎসা নেবেন, সেটা হবে না। এই যে ভাইয়ের যে প্রস্তাবটা আমরা দেখলাম, তো কারণ আমরা নতুন যারা এমপি হয়েছি, আমাদের গাড়ি নেই, আমাদের ট্যাক্স ফ্রি গাড়ি নেই, আমাদের প্লটে আমরা তো খুশি, রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য প্রান্তিক মানুষকে বেশি বেশি আমাদের, মানে আমাদেরটা যদি কম নেওয়ার, আমরা কোনো কিছু ভোগ না করে যদি প্রান্তিক জনগণকে আশ্বস্ত করতে পারি, এবং এই খাতের যে টাকাগুলো বেঁচে গিয়ে, যেমন এই চিকিৎসা খাতে হামের জন্য যদি আমাদের ওই টাকাটা যদি সরকার ব্যয় করে, উই আর সো হ্যাপি। অনেক ধন্যবাদ। অনেক